আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দাও। ওকে, তোমাদের কমেন্টস দেখতেছিলাম বসে বসে। এবং আজকে আমরা যে অধ্যায়টা পড়বো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমরা কোন অধ্যায় পড়বো, এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এই অধ্যায়টা যাতে আমি আলোচনা করি লাইভে এসে, এবং আমরা সেই অধ্যায়টা আলোচনা করব। তবে হচ্ছে সেগুলো অধ্যায় যেহেতু বড়, তো এই জন্য হচ্ছে আমাদের একটু দেখতে হবে, অনেকগুলো লেকচার আসতে পারে, একাধিক লেকচার আসতে পারে, যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে আমাকে শোনা যাচ্ছে কিনা এটা একটু এনশিওর করো, দেন হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু জানিয়ে দাও, যাতে করে তারাও ক্লাসটা করতে পারে। আমি দেখতে পাচ্ছি খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী যুক্ত হয়েছে, যেটা মানে ক্লাস শুরু করার জন্য খুবই অপ্রতুল। যারা রিপিট বেসে আছে তারা সবাই ক্লাস করতেছে ইংলিশ ক্লাস, এই জন্য তারা এখানে যুক্ত হবে না। স্মৃতি ইসলাম সেই কমেন্ট করেছে রিপিট বেসের কেউ আসছে কিনা, তো এই জন্য বলবো যে এখানে রিপিট বেসে থাকার কথা না, কারণ হচ্ছে তারা এখন ইংলিশ ক্লাস করতেছে। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টস করো, এবং বন্ধু বান্ধব যদি থাকে তাহলে তাদেরকে একটু মেনশন করে দাও। এবং ক্লাস চলাকালীন যতক্ষণ আমি লাইভে থাকবো ততক্ষণ তোমরা নিজেদের টাইমলাইনে পোস্টটা শেয়ার করে দাও, যাতে করে বেশি মানুষের একটু রিচ হয় এবং আমরা যাতে সন্তুষ্ট থাকতে পারি। ওকে, সালাম দিয়েছে শাহজাহান, সুনামগঞ্জ জেলা থেকে যুক্ত হয়েছে। আমাদের এই পেজ থেকে যে বিভিন্ন এলাকায় যে শিক্ষার্থী যারা আছে তারা যুক্ত হয়, এবং প্রত্যন্ত এলাকায় যে শিক্ষার্থীগুলো শিক্ষকের অভাবে কিংবা হচ্ছে কলেজে পাঠদানে তাদের কাছে মনোযোগ না বসার কারণে তারা অনেকেই এখান থেকে ক্লাস করে। এবং আমাদের চলমান দুটি কোর্স আছে, তোমরা নিচেই দেখতে পাচ্ছ একটা আন্ডারলাইন চলমান আছে, এই জিনিসটা তোমরা একটু দেখো। এবং সেখানে দুইটা কোর্সেই কিন্তু খুব ভালোভাবে এই ক্লাসগুলো চলতেছে। তোমরা যারা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে একটু পরামর্শ নাও যে আদৌ কোর্সটা নিলে ভালো হবে কিনা, কারণ হচ্ছে আমরা যেভাবে কোর্সগুলো সম্পূর্ণ করাবো সেগুলো আসলে আশা করি বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম ওইভাবে জবাবদিহিতা রেখে কোনো কোর্স সম্পূর্ণ করাবে না। ঠিক আছে, তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। ক্লাস শুরু করে দেই। এই অধ্যায়টা আসলে আমরা উপনিবেশ শাসন আমল, যেটা ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা দীর্ঘ 200 বছর শাসন করেছে, এই জিনিসটা আমরা সবাই জানি, কিন্তু কিভাবে এবং কোন উপায়ে যে আমাদের ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে সেটা আমরা জানি না। আমরা এটুকুই জানি, নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিয়েছিল। কে নিয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিয়েছিল। তারা 100 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, 1857 সাল পর্যন্ত। এই বছর একটা বিদ্রোহ ছিল, যেটা ছিল হচ্ছে সিপাহী বিদ্রোহ। কিছু জিনিস নোট করবে, এই সিপাহী বিদ্রোহের কারণে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিরে মার্কার অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, সিপাহী বিদ্রোহের কারণে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ক্ষমতা হারান। এটা তাহলে কিসের শাসনামল? কোম্পানির শাসনামল। এই কোম্পানির শাসনামলের পরে 1858 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত শাসন করেছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার বিভিন্ন আইন পাঠিয়েছে আমাদের এখানে, বিভিন্ন আইন পাঠিয়ে তারা আমাদেরকে শাসন করেছে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে প্রায় 100 বছর। প্রায় কত বছর? 100 বছর। অন্যদিকে রানী শাসন করেছে প্রায়, অর্থাৎ রানী বা রাজা যারা ক্ষমতায় ছিলেন ব্রিটিশ সরকারের আমলে, তারা হচ্ছে তোমার 90 বছর ভারতকে শাসন করেছে। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, সেটাও ছিল। তো আমরা যদি একটু পূর্বে ফিরে যাই, বাংলাদেশের অতীত ইতিহাসের কথা যদি বলি, যে বঙ্গ যে জনপদটা, এই বঙ্গ জনপদ থেকেই বর্তমান বাংলাদেশের উৎপত্তি হয়েছে। কোন জনপদ থেকে? বঙ্গ জনপদ থেকে। এই বঙ্গ জনপদ সহ বাংলায় প্রায় 16টি জনপদ ছিল। কয়টি জনপদ ছিল? 16টি জনপদ ছিল। অর্থাৎ প্রাচীন শিলালিপি এবং সাহিত্য গ্রন্থগুলোতে আমরা যেটা জানতে পারি যে বাংলার প্রায় 16টি জনপদ ছিল, যেগুলো বাংলার মধ্যে ছিল প্রায় 10টি। বঙ্গ, গুড়ো, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, রাঢ়, পুন্ড্র এবং হচ্ছে বাকিগুলো। এই
প্রভৃতি জনপদগুলো ছিল বাংলাদেশের মধ্যে বা বঙ্গের মধ্যে। বিশেষ করে এখানে যে বঙ্গের কথা বলেছে, এই বঙ্গই মূলত বর্তমান বাংলাদেশ। কথাই বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে জনপদগুলো আসলে কারা কিভাবে কখন শাসন করেছে সে বিষয়ে যদি একটু বলি। যেমন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারতীয় সাম্রাজ্য, মার্কার চেঞ্জ হওয়ার কারণ কি? এই যে ভারতীয় যে উপমহাদেশ, এই উপমহাদেশের মধ্যে প্রথমেই যারা সাম্রাজ্য বিস্তার করেছিল, উপমহাদেশের প্রথম সাম্রাজ্য ছিল হচ্ছে যে মৌর্যদের সাম্রাজ্য। প্রথম সাম্রাজ্য ছিল কাদের? মৌর্যদের। এই মৌর্যরাই প্রথম সাম্রাজ্য স্থাপন করেছিল। যে দ্বিতীয়ত মৌর্যদের পরে যারা সাম্রাজ্য স্থাপন করেছিল তারা ছিল গুপ্তরা। গুপ্তদের পরে আসলো হচ্ছে পালরা, পালদের পরে আসলো হচ্ছে তোমার সেনরা। পালদের পরে কারা? সেনরা। এই যে চারটা সাম্রাজ্যের কথা বলেছি, এরা দীর্ঘ সময় ভারতবর্ষকে শাসন করেছে। এই দীর্ঘ সময়ের পরে মুসলমানরা, তোমরা জানো যে 1204 সালে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়া দখল করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মধ্যে মুসলিম শাসন কায়েম করে। মুসলিমরা আসার আগে ভারতীয় উপমহাদেশের মধ্যে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে হিন্দু এবং বুদ্ধরা। হিন্দু এবং কারা? বুদ্ধরা। অর্থাৎ ভারতীয় মহাদেশের মধ্যে প্রধান যে গোষ্ঠীগুলো ছিল তার মধ্যে হিন্দু জাতি এবং বুদ্ধ জাতি অন্যতম ছিল। হিন্দুরা হচ্ছে অতীত থেকেই ছিল, তারপরও আমরা যদি বলি যে হিন্দুদের চেয়ে বুদ্ধরাই বেশি ছিল। কথা বুঝতে পারছো কিনা? কারণ বুদ্ধদের বুদ্ধদের চেয়ে হিন্দুরাই বেশি ছিল। তোমরা যদি বলি যে বুদ্ধ যে তোমার সিদ্ধার্থ যে যীশু খ্রিস্টের আগে যে নেপাল যে এলাকাটা বর্তমানে, সেই নেপালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সিদ্ধার্থ ছিলেন একটা রাজার সন্তান। তিনি জন্মগ্রহণ করার পরে তিনি দেখলেন যে ভারতীয়দের মধ্যে অনেক দুঃখ দুর্দশা আছে এবং এই জন্য তিনি যে বুদ্ধ ধর্মটা প্রচার করেছিলেন সেটা ছিল মূলত হচ্ছে যে তিনি 4টা আর্য সত্য বলেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখ নিবৃত্তির পথ আছে। এইভাবে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। কথাই বুঝতে পারছো? এটা হচ্ছে সিদ্ধার্থের কথা, যাকে গৌতম বুদ্ধ বলা হয়। এই গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচার করেছিল। তাহলে হিন্দু যেই রাজা যারা ছিলেন তাদের মধ্যে বিশেষ করে আমরা যদি বলি যে সম্রাট অশোক, হ্যাঁ, তিনি অশোকেই মূলত হচ্ছে গুপ্ত যুগের মৌর্য যুগের বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। সম্রাট অশোক কোন যুগের ছিল? মৌর্য যুগের ছিল। তাহলে অশোক প্রথম দিকে হিন্দু ছিলেন, পরবর্তীতে তারা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই কারণে ভারতীয় উপমহাদেশের মধ্যে বেশিরভাগ হিন্দু এবং মুসলমান ছিল। পরবর্তীতে এই যে মৌর্য যুগ, মৌর্যদের পরে গুপ্ত, গুপ্তদের পরে সেনদের পরে পালরা ক্ষমতায় আসছেন এবং পালদের পরে সেনরা আসছেন। সেনদের মধ্যে লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়া দখল করেছিলেন 1204 সালের দিকে। এর ফলে ভারতীয় উপমহাদেশের মধ্যে মুসলিম শাসন কি হয়? কায়েম হয়। এই মুসলিম শাসন আমল যেটা ছিল, এই সময়টা একদম শেষ পর্যায়ে এসে এই মুসলমানদেরকে উৎখাত করে যারা ক্ষমতা গ্রহণ করেছিল তারা হচ্ছে কারা? ইংরেজরা। কারা? ইংরেজরা। কথা কি বুঝতে পারছো? এই ইংরেজদের আগে যে জনপদগুলো ছিল সেগুলো বলেছি। কয়টি জনপদ ছিল? যে প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে বলা আছে যে প্রাচীন অতীত বাংলায় 16টি জনপদ ছিল, তার মধ্যে 10টি জনপদ ছিল বাংলায়। এবং তোমরা মনে রাখবে বঙ্গ থেকে এই বাংলাদেশ শব্দের উৎপত্তি হয়েছে। এবং এখানে যদি বলি যে বঙ্গ, এই বঙ্গ থেকে পণ্ডিত এবং হচ্ছে তোমার গবেষকরা মনে করেন, যারা পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত যারা আছেন তারা মনে করেন যে বঙ্গ থেকে এই বাংলা নামের উৎপত্তি হয়েছে। সম্রাট আকবরের সভাকবি নবরত্ন, সবার অমূল্য রত্ন, প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফজল, তোমরা নামটা মনে রাখবে। আবুল ফজল বলার সাথে সাথে আমরা 2টা গ্রন্থ লিখে রাখবো। একটা হচ্ছে আইন-ই আকবরী, আর একটা হচ্ছে আকবরনামা। এই 2টা গ্রন্থ অনেক বেশি
গুরুত্বপূর্ণ। আবুল ফজল তিনি আকবরের আমলেই এই দুইটা গ্রন্থ লিখেছিলেন। তাহলে সম্রাট তোমার আবুল ফজল কোন সম্রাটের সভাকবি ছিলেন? সম্রাট আকবরের সভাকবি ছিলেন। এই যে তোমার বাংলার প্রাচীন নাম ছিল যে বঙ্গ, অর্থাৎ আবুল ফজল আইনে আকবরী গ্রন্থের মধ্যে বলেছেন যে বাংলার প্রাচীন নাম ছিল কি? বঙ্গ। প্রাচীনকালে নদীমাতৃক যে বঙ্গদেশের রাজারা 10 গজ, এখানে বর্গীয় পড়ে নাই, উঁচু এবং চৌড়া প্রকাণ্ড আল বা বাঁধ তৈরি করতেন। তোমরা জানো যে জমিগুলো চাষ করার জন্য এক ধরনের মানে হচ্ছে তোমার পার্টিশন দেওয়া হয়, জমিগুলোকে ভাগ করা হয় বিভিন্ন শেপ দিয়ে, বিভিন্ন আকৃতি দিয়ে জমিগুলোকে ভাগ করা হয়। এই যে মাঝখানে যে পার্টিশনগুলো তৈরি করেছে এগুলো হচ্ছে তোমার কি? আল বা বাঁধ। এগুলো মূলত কয় গজ ছিল? এই যে দেখো 10 গজ। রাজা যারা ছিলেন, বঙ্গদেশের রাজা যারা ছিলেন, তারাই এই আল বা বাঁধ তৈরি করতেন। এই জন্য এই আলের সাথে বঙ্গের সাথে আল যুক্ত করে হয়েছে বাঙ্গাল, এবং বাঙ্গালা যেটা সেটাই মূলত জাতির নাম হয়েছে বাঙ্গাল। ঠিক আছে, তাহলে বাঙ্গাল জাতির দেশের নামটাই হচ্ছে তোমার বর্তমান বাংলা। কথাই বুঝতে পারছো কিনা? এই জিনিসটা মনে রাখবে, এটা হচ্ছে প্রাচীন বা অতীত পরিচয়, বাংলার বা বাংলাদেশের অতীত পরিচয়। এখন আমরা জানবো এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনটা কিভাবে হয়েছে। এই আগমনটা আমি তোমাদেরকে বলবো, তোমরা কিছু জিনিস অবশ্যই নোট করবে, কারণ নোট না করলে তোমাদের মনে থাকবে না। এই জিনিসগুলো মনে রাখাটা তোমাদের জন্য কঠিন হবে। ফার্স্ট অফ অল বলে রাখি যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এটা অনেকটা নাটকীয়ভাবে হয়েছে, কারণ 1600 সালে রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা লাভ করেছিল। তাহলে 1600 সালে কি হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে। কি হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে। দ্বিতীয়ত যেটা যে তোমার সম্রাট তোমার জাহাঙ্গীরের কাছ থেকে, সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নিয়েছিল সুরাটে বাণিজ্য করার 1608 সালে। তাহলে সুরাটে বাণিজ্য কুটি করার অনুমতি, সুরাটে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল, বাণিজ্যের অনুমতি। এটা আমি একটু তোমাদেরকে বিষয়টা একটু আমি লিখে দেখাই। তাহলে বললাম যে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা, এবং 1608 সালে সুরাটে বাণিজ্য করার, সুরাটে বাণিজ্যের অনুমতি লাভ। সেই সময় সম্রাট কে ছিলেন? জাহাঙ্গীর। সম্রাট, এটা একটু আর একটু বোঝা করে নেই, লাভ। সেই সময় সম্রাট কে ছিলেন? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর ছিলেন। এরপরে তারা যেটা করেছেন 1613 সালে সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করেন, সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করেন, অর্থাৎ যেখান থেকে বাণিজ্য করবে সেটা স্থাপন করেন। এখন কথা হচ্ছে সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করে তারা ক্লান্ত হননি। পরবর্তীতে ভারতীয়দের সাথে বা ভারতীয় মুসলিম শাসকদের সাথে বিভিন্ন চক্রান্ত করে তারা ভারতবর্ষের মধ্যে বাণিজ্য করা শুরু করেন, এবং হচ্ছে তারা যেটা করেন সেটা হচ্ছে শাসকদের প্রতি বিভিন্ন কুচক্রে লিপ্ত হয়েছিলেন। এখানে জিনিসটা লেখা আছে, দেখো অলরেডি আমি যেটা বলেছি সেটাও কিন্তু এখানে লেখা আছে। দেখো একটু খেয়াল করো যে তোমার 1600 সালে একটি বণিক সংঘ গঠন করেছিল, এখানে লেখা আছে, এবং উক্ত সালে অর্থাৎ 1600 সালের 31 ডিসেম্বর বণিক সংঘের নাম দিয়েছে দি গভর্নমেন্ট এন্ড কোম্পানি মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইনটু দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রানীর কাছ থেকে, অর্থাৎ রানী প্রথম এলিজাবেথ, তিনি কে? প্রথম এলিজাবেথের কাছ থেকে সনদ লাভ করেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর 1613 সালে এক ফরমানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপন অনুমতি প্রদান করেন। সেই বছরই তারা এটা স্থাপন করে ফেলেন, এবং পরবর্তীতে শাহজাদা সুজা, ইংরেজ চিকিৎসক জিব্রাইল ব্রাউটনের, মনে রাখবে শাহজাদা সুজা, এই জিনিসটা আমি তোমাদেরকে আরেকটু হাইলাইটস করে দেখাই বিষয়টা। শাহজাদা সুজা যিনি বাংলার সুবেদার মানে বুঝতে পারতেছো তো, অর্থাৎ সুবেদার মানে হচ্ছে প্রদেশের যিনি প্রধান সুবেদার, এই সুবেদার, এবং হচ্ছে তোমার সুবেদার যিনি ছিলেন তিনি জিব্রাইল ব্রাউটনের চিকিৎসায় তোমার খুশি হয়ে
সুবেদার শাহজাদা সুজা অসুস্থ ছিলেন। জিব্রাইল ব্রাউটনের চিকিৎসায় তিনি খুশি হয়ে মাত্র ৩,০০০ টাকার করের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার, অর্থাৎ হচ্ছে সুবেদার শাহজাদা সুজা যিনি ছিলেন তিনি মূলত মাত্র ৩,০০০ টাকা করের বিনিময়ে, কর মানে হচ্ছে তোমার যেটা ট্যাক্স বলি আমরা, সেটার বিনিময়ে যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে অর্থাৎ কোনো ধরনের শুল্ক ছাড়া বাণিজ্য করার অনুমতি দান করেন। এরপরে যেটা হয়েছে, বাংলার সুবেদার শাহজাদা আজিমউদ্দিনের শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে ১৬৯৬ থেকে ১৬৯৮ সুটান্ডি, কলিকাতা ও গোবিন্দপুর জমিদারি লাভ করেন। জমিদারি লাভ করলে লাভ কি? জমিদারি লাভ করলে লাভ হচ্ছে তারা যা ইচ্ছা তা করতে পারবে সেই জমিদার মানে ভূমিতে। এবং পরবর্তীতে সম্রাট ফররুখ সিয়র তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে উইলিয়াম হ্যামিল্টন, তাহলে আমরা একটু আগে পেলাম হচ্ছে শাহজাদা সুজাকে চিকিৎসা করেছিল কে? ওই জিব্রাইল ব্রাউটন। এবং হচ্ছে তোমার হ্যামিল্টন চিকিৎসা করেছিল কার? ফররুখ সিয়রকে। কথাই বুঝতে পারছো? এবং পরবর্তীতে ফররুখ সিয়র যেটা করলেন যে এক ফরমান দিয়ে, ফরমান মানে হচ্ছে আদেশ, এটা দিয়ে মূলত হচ্ছে সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে ফেলেন। তাহলে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি যখন হচ্ছে তারা পেয়ে গেল, তাহলে কোনো টাকা দিতে হবে না ব্যবসা করার জন্য। তখন তারা যে সারা ভারতবর্ষের মধ্যে যে তারা ব্যবসা বাণিজ্য শুরু করলো। কথাই বুঝতে পারছো? তাহলে তারা কি করলো? ব্যবসা বাণিজ্য শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যেটা করেছে সেটা হচ্ছে পরবর্তীতে একটা কলিকাতায় বা কলকাতায় একটা দুর্ভেদ্য দুর্গ, যেটাকে আমরা বলি যে তোমার কলকাতার যেটা হচ্ছে তোমার একটা দুর্গ গড়ে তুললো, যেটা যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। দুর্গ দিয়ে কি করে? দুর্গ দিয়ে যুদ্ধ করে। এই যুদ্ধের দুর্গ যখন গড়ে তুললো, তখন সেটা যে নবাব আলিবর্দী খানের শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকবার অবাধ্যতা প্রকাশ করে। নবাব আলিবর্দী খান অর্থাৎ কার নানা? এটা হচ্ছে তোমার সিরাজউদ্দৌলার নানা। কার? সিরাজ। ওনার নানা অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার নানা আলিবর্দী খানের শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকবার অবাধ্যতা প্রকাশ করে। কেন এটা করেন? এটা করার পিছনে কারণ ছিল যে মূলত যে তোমার মোটামুটি বলতে গেলে যে নবাব মানবে না, নবাবদেরকে আর মানবে না। কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘদিন ধরে তারা ব্যবসা বাণিজ্য করে অনেক মুনাফাদারি হয়েছিল এবং ভারতীয় উপমহাদেশের মানুষদের মন জয় করেছিল অনেকটাই। অনেক মানুষ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে, এই জন্য হচ্ছে তারা অবাধ্যতা পোষণ করে। এরপর আমরা যদি দেখি পলাশির যুদ্ধের বিষয়টা, এটা নিয়ে তোমাদের অনেকেরই আইডিয়া আছে। পলাশির যুদ্ধের বিষয়ে অনেকেরই কি আছে? আইডিয়া আছে। এটা তোমরা মাথায় রাখবা। এখানে মূলত বলতে গেলে নবাব আলিবর্দী খানের মৃত্যুর পর তার দহিত্র অর্থাৎ নাতি নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসেন ১৭৫৬ সালের ১০ এপ্রিল। বাংলা, বিহার, উড়িষ্যা এগুলো হচ্ছে একটা প্রদেশ, ভারতীয় উপমহাদেশের একটি প্রদেশ নবাবী গ্রহণ করেন। তাহলে নবাব সিরাজউদ্দৌলার নানা মৃত্যুর পরেই অনেকে বলে যে ১৮ বছর বয়সে, অনেকে বলে ২১ বছর বয়সে, আমি সেই বিতর্কে যাব না, যেই বছর বয়সেই হোক তিনি কিন্তু ক্ষমতায় গিয়েছিলেন এই সময়ে। বাংলা, বিহার, উড়িষ্যার শাসন আমলে তিনি মূলত মসনদে আরোহণ করেছিলেন। প্রচলিত প্রথা অনুযায়ী অন্যান্য ইউরোপীয় বণিক, এখন আসি বণিকদের বিষয়ে। ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম বণিক যারা আসছিলেন তারা ছিল হচ্ছে তোমার পর্তুগিজ। কারা? পর্তুগিজরা। কারা এসেছিলেন? পর্তুগিজরা। এই পর্তুগিজদের মধ্যে প্রথম যিনি ভারতীয় উপমহাদেশের যে নদীপথ আবিষ্কার করেছে, সমুদ্রপথ, জলপথ, এই জলপথ আবিষ্কার করেছিলেন কে? ভাস্কো দা গামা। কে? ভাস্কো দা গামা। তোমরা নাম শুনে থাকবে। ভাস্কো দা গামা ১৪৯৮ সালে যে ভারতীয় উপমহাদেশ আবিষ্কার করেছিলেন নদীপথে বা সমুদ্রপথে। কথাই বুঝতে পারছো? সমুদ্রপথে ৩১ ডিসেম্বর আছে কেন স্যার? আমার বইয়ে এটা ১৬০০ সালের। এটা নিয়ে তুমি কোনটা বলতেছো সেটা স্পষ্ট করো। তো যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার এই যে নদীপথে ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক ছিলেন। পর্তুগিজদের পাশাপাশি দাসদের পথে উলান্দাসরা, এর পাশাপাশি তোমরা নাম শুনে থাকবে ব্রিটিশরা। ব্রিটিশদের পরে ফরাসিরাও ভারতবর্ষে ব্যবসা করার জন্য এসেছিলেন। বণিক গোষ্ঠী মানে ব্যবসায়ী গোষ্ঠী, তারা ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা করার জন্য। কিন্তু যে তারা আসার পরে যেটা করেছেন সেটা হচ্ছে কি, তারা প্রথম দিকে ব্যবসা করলেও সাধারণ মানুষদেরকে পরবর্তীতে শোষণ করেছে, নির্যাতন করেছে। এই জিনিসটা তোমরা মনে রাখবে যে বিশেষত যে সকল বণিক শ্রেণীর মানুষেরা বাংলার নতুন নবাবকে, বাংলা, বিহার, উড়িষ্যার নতুন নবাবকে উপটোকন পাঠালে, উপটোকন মানে হচ্ছে
উপহার, অর্থাৎ অন্যান্য ইউরোপীয় বণিকরা সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণ উপলক্ষে উপহার উপটোকন প্রদান করলেও যে যারা করেনি সেটা হচ্ছে ইংরেজরা। ইংরেজরা মূলত 1600 কত সালে বলছি আমি, 1608 সালে অনুমতি পেয়েছিলেন, 1608 সালে, এবং তারা বাণিজ্য কুটির স্থাপন করেছিলেন 1600 কত সালে, 13 সালে। এই ইংরেজরা সেটা করেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণ বল্লভ এবং হচ্ছে তোমার বেশ কয়েকজন অবাধ্য কর্মচারীদের পক্ষে গিয়ে কাজ করা শুরু করেছিলেন। এটার কারণে যে নবাব অনেকটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভালোভাবে নেননি, ভালোভাবে তিনি বিবেচনা করতে পারেননি। কথা কি বুঝতে পারছো? এই জিনিসটাই তো কোম্পানি যেটা করেছেন সেটা হচ্ছে পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে কলকাতায় তাদেরকে আক্রমণ করেন এবং হচ্ছে তোমার ফোর্ট উইলিয়াম দুর্গ, যেটা এই ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন নবাব সিরাজউদ্দৌলা এবং তাদেরকে কলকাতা থেকে বিতাড়িত করেন। এই যে বিতাড়িত করেন, পরবর্তীতে এই কলকাতাকে কার কাছে দিয়ে আসেন? মূলত দিয়ে আসেন হচ্ছে তোমার ড্রেকের কাছে। কার কাছে? এই যে তোমার কোম্পানির তৎকালীন ড্রেক নির্দেশ করেন, মূলত নির্দেশ প্রদান করেন হচ্ছে তার উপেক্ষা করেছিলেন। পরবর্তী কোম্পানিকে শাস্তি দানের উদ্দেশ্যে ওই যে সালটা কলকাতার অভিমুখে অগ্রসর হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ড্রেক এই পরিষদের সদস্য অন্যান্য ইংরেজদের নিয়ে জাহাজে আশ্রয় গ্রহণ করেন। নবাব সিরাজউদ্দৌলা বীর দর্পে 1756 সালের 20 জুন যেটা করেছিলেন, কলকাতা দখল করেছিলেন নবাবের সেনাপতি মানিক চাঁদের উপর। তাহলে মানিক চাঁদের উপরে যে কলকাতার শাসনভার দিয়ে নবাব সিরাজউদ্দৌলা যখন হচ্ছে ফিরে আসেন, তখন তার যে আমর্তবর্গ ছিল, আমর্তবর্গ মানে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার যে আশপাশের মানুষজন ছিল, তারাও নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তাদের মধ্যে মীর জাফর আলী খান ছিলেন অন্যতম। মীর জাফর আলী খানের গোপন ষড়যন্ত্র যেটা ছিল হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নিয়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাথে নিয়ে নবাবের বিরুদ্ধে মীর জাফর আলী খানের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে মীর জাফর আলী খান ক্ষমতায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হাত করে মীর জাফর আলী খান নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এক পর্যায়ে গিয়ে, যে তোমরা জানো যে নবাবের পরাজয় ঘটেছিল, এবং পরাজয়টা কিভাবে ঘটেছে সেটা তোমরা সবাই জানো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল 1757 সালে 23 জুন, সেই সময়েই নবাব সিরাজউদ্দৌলা মৃত্যুবরণ করেন। কথাই বুঝতে পারছো? হ্যাঁ, এই জিনিসটা তাহলে মাথায় রাখবা। তো নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং সেখানে ব্রিটিশরা জিতে যান। ব্রিটিশরা জিতে যাওয়ার পরে যেটা করেছিলেন সেটা হচ্ছে তোমার মীর জাফর আলী খানকে নবাবের মসনদে বসিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মীর জাফর আলী খান নবাব তোমার ব্রিটিশদের বিরোধিতা করার কারণে পরবর্তীতে মীর জাফর আলী খানকেও ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে ক্ষমতায় বসানো হয়েছিল। মীর কাসিম যখন আবার বক্সারের যুদ্ধে উপনীত হলেন ব্রিটিশদের বিরুদ্ধে, তখন আবার মীর কাসিমকে সরিয়ে আনা হলো কাকে? মীর জাফর আলী খানকে। এইভাবেই পালাবদল ক্রমে সেটা হয়েছে। দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেছিল। এইভাবেই মূলত হচ্ছে তারা যেগুলো করেছে সেগুলো পরবর্তীতে তারা এখান থেকে চলে যায়, সেটা অনেক দেরিতে যায়। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে আসলে বাংলার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল আমরা একটু দেখব। অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটা আমরা একটু দেখব। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা কেমন ছিল সেটা যদি বলি, যে অর্থনৈতিক অবস্থা ছিল যে তোমার খুবই ব্যাগতিক অবস্থা। কিরকম? ওয়ারেন হেস্টিং এর আমলে, অর্থাৎ লর্ড ওয়ারেন হেস্টিং এর আমলে তিনি 1 সালা 5 সালা নীতি গ্রহণ করেছিলেন। 1 সালা মানে হচ্ছে 1 বছরই, 5 সালা মানে 5 বছরই বন্দোবস্ত, যেখানে একজন কৃষক তার যে জমি, সেই জমি হারায়। কৃষক কি হারায়? জমি হারায়। জমি হারায় কেন? অর্থাৎ সব জমি কার অধীনে চলে যায়? কোম্পানির অধীনে চলে যায়। তখন তারা 1 বছরের জন্য অথবা 5 বছরের জন্য জমিগুলো লিজ দিতে শুরু করে। লিজ মানে হচ্ছে কি দেওয়া? জমি একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট টাকায় কৃষকদেরকে চাষ করতে দেওয়া। এই লিজ দেওয়ার কারণে যেটা হয়েছে, লিজ দেওয়ার কারণে পরবর্তীতে এই কৃষকরা, সাধারণ কৃষক যারা ছিল, তাদের জমিগুলো তারা হারিয়ে ফেলে, বা জমিগুলো তাদের আয়ত্তের ভিতরে থাকতেছিল না। কথা কি বুঝতে পারছো? এর ফলে বাংলার যে সাধারণ কৃষক ছিল তারা অনেক বেশি পিছিয়ে পড়তে থাকে, বিশেষ করে মুসলিম কৃষকরা। কারণ তোমরা জানো মুসলমানদেরকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিয়েছিল। এই কারণে মুসলমানরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভালোভাবে নিতে পারেনি। কি নিতে পারেনি? ভালোভাবে নিতে পারেনি। ইভেন আর একটা বিষয় যেটা বলেছিল লর্ড কর্নওয়ালিসের শাসন আমলে, এখানে লেখা আছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা।
অর্থাৎ এটা এমন একটা প্রথা ছিল যেখানে মানে কিছু টাকার বিনিময়ে কৃষকদেরকে মানে সারা জীবনের জন্য, মানে একটা সম্প্রদায়কে সারা জীবনের জন্য জমিগুলো লিজ দিয়ে দেওয়া হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা মানে হচ্ছে সারা জীবনের জন্য সে জমিদার হয়ে যাবে, একটা নির্দিষ্ট টাকা দিয়ে জমিগুলো কিনে নিবে, এইটুকুই। তো এর ফলে কি হয়েছে, সাধারণ যে কৃষক যারা ছিল তাদের তো অনেক টাকা ছিল না। এই লর্ড কর্নওয়ালিসের আমলে সাধারণ কৃষকরা তাদের সমস্ত জমি হারায় এবং জমিগুলো চলে গিয়েছিল কাদের, জমিদারদের হাতে। জমিদাররা মানে হচ্ছে যারা বেশি টাকার মালিক ছিল তাদের হাতে জমিগুলো চলে যায়। ফলে যেটা হয়েছে, সাধারণ কৃষকরা তাদের জমিগুলো হারিয়েছিল এবং তারা নিঃস্ব হয়ে পড়েছিল অনেকটা। এবং সেই জায়গায় যারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছিল তারা হচ্ছে তোমার মুসলিম কৃষকরা। কারা? মুসলিম কৃষকরা। কারণ হিন্দু কৃষকরা যে তারা নিজস্ব টাকা পয়সা দিয়ে এই জমিদারিগুলো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা থেকে তারা জমিদারি কিনে নিয়েছিল, কিন্তু বঞ্চিত হয়েছিল কারা? এই মুসলিম কৃষকরা। পূর্বে অধিকাংশ মুসলিম জমিদার তাদের জমিদারি হারান। কারণ কেন হারান? এই যে কর্নওয়ালিস যেটা করলো, যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা, সেখানে অনেক টাকা দরকার ছিল। কি? অনেক টাকা। যে অনেক টাকা মুসলিম কৃষকদের হাতে ছিল না, বুঝতে পারছো? অন্যদিকে মধ্যপন্থী কিছু হিন্দু যারা অনেক টাকা দুর্নীতি করে যে সেই সময়ে মানে পকেট মোটা করেছিল বা পকেট ভারী করেছিল, তারা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে এই অনেক টাকা দিয়ে কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার সময় জমিদারি কিনে নিতে পেরেছিল, জমির মালিকানা। অর্থাৎ তাহলে বেশিরভাগ জমিদার এখন কি হয়ে গেল? হিন্দু হয়ে গেল। বাকি মুসলমান যারা ছিল তারা অনেকটা বঞ্চিত হয়ে পড়ে। শিল্প বিপ্লব সময়টা হচ্ছে 1760 থেকে 1840। কিছু কিছু বইয়ে 1850 আর কিছু বইয়ে 1820 আছে। কনফিউশন হওয়ার দরকার নাই, তোমরা 1840টা মনে রাখবে। 1760 থেকে 1840-এর এই সময়ে তোমার ইংল্যান্ডে, কোথায়? ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছিল। এবং আরেকটা বিষয় যেটা ঘটেছিল সেটা হচ্ছে বড় বড় শিল্প কারখানাগুলো চালানোর জন্য কাঁচা মাল দরকার। কি মাল দরকার? কাঁচা মাল। এই যে কাঁচা মালগুলো দরকার সেগুলো নিয়ে যেত ভারত থেকে। কোন থেকে? ভারত থেকে। এবং শিল্প কারখানায় উৎপাদিত পণ্যগুলো তারা তো ব্যবহার করতোই, কোম্পানির মানুষেরা বা ব্রিটিশরা তো ব্যবহার করতোই, সাথে সেখান থেকে উৎপাদিত পণ্যগুলো আমাদের দেশে এনে বিক্রি করতো। ফলে কি হয়েছে, যেমন ধরো আমরা যদি দেখি যে মাটির তৈরি একটা পাতিল এখন কিনতে গেলে 300 টাকা, 250 টাকা, 200 টাকা, এরকম এত দাম বর্তমানে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে 100 টাকা দিয়েও পাতিল পাওয়া যাচ্ছে। কিসের তৈরি? সেটা হচ্ছে তোমার কাঁসার তৈরি, বা হচ্ছে তোমার ওই যে অনেকটা হচ্ছে তোমার লোহার তৈরি, এরকম পাওয়া যাচ্ছে। তাহলে অল্প টাকায় যেটা পাওয়া যাচ্ছে সেটাই তো গ্রহণ করতেছে। ধরো আমি যে শার্টটা পরে আছি সেটা হচ্ছে তোমার মেশিনের তৈরি। এখন যদি ব্যাপারটা এরকম হতো যে হাতে তৈরি কাপড় থেকে যদি শার্ট তৈরি করা হতো, কথাই বুঝতে পারছো কিনা? যদি হাতে তৈরি একদম কাপড়, যে কাপড়টা হাতে তৈরি করেছে, এইরকম কাপড় থেকে যদি কোনো কারণে মানে শার্টটা তৈরি করা হতো, তাহলে কি হতো? এটার দাম একটু বাড়তো। তাহলে আমার কাছে যেটা সস্তা সেটাই তো আমি কিনবো, তাই না? কারণ আমি গরিব। তো শিল্পে মুহূর্তের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট বা অনেক শত শত প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, তুলনামূলক সেগুলো ছিল সস্তা। অন্যদিকে আমাদের যে উৎপাদিত মৃৎশিল্পের কিংবা হচ্ছে কারিগরি বা কুটির শিল্পের যে পণ্যগুলো ছিল, সেই কুটির শিল্পের পণ্যগুলো ছিল অনেক বেশি দামি। এই কুটির শিল্পের পণ্যগুলো যেহেতু দামি ছিল, এর পাশাপাশি শিল্পে উৎপাদিত পণ্যগুলো যেহেতু সস্তা ছিল, তো এই কারণেই মূলত শিল্পে উৎপাদিত পণ্যের দিকে ভারতীয়দের একটা ঝোঁক তৈরি হয়েছে। অর্থাৎ হচ্ছে তারা এইদিকে শিল্প উৎপাদিত পণ্যের দিকে ঝুঁকে পড়ল। এবং ইংরেজরা আরেকটা যে কাজ করেছিল সেটা হচ্ছে কুটির শিল্প, হস্তশিল্প এগুলো ধ্বংস করে দেওয়ার জন্য। ইভেন তোমরা জানো যে মসলিন কাপড় একসময় ভারতবর্ষে তৈরি হতো, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। সাম্প্রতিক কিছুদিন আগে যে মসলিন কাপড় তৈরির জন্য মূলত একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেখানে মসলিন কাপড় তৈরি করতেছে। তাহলে এই যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা অনেক বছর পরে, তাহলে কেন মসলিন কাপড় ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেল? সেটা বিলুপ্ত হওয়ার কারণ ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন সময়ে হস্তশিল্পী এবং কুটির শিল্প যারা ছিল তাদের হাত কেটে দিয়েছিল বলে
অনেকটা এরকম শোনা যায়, পঙ্গু করে দিয়েছিল এবং অর্থনৈতিক অনেকটা ধ্বংস হয়ে গিয়েছিল। কথাই বুঝতে পারছো? তাহলে বাংলাদেশের কৃষক সমাজ এবং হচ্ছে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল কেন? যে কৃষকদের যে কুটির শিল্প এবং হস্তশিল্প সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল শিল্পে উৎপাদিত পণ্যগুলো ভারতবর্ষে এনে। এখন যেটা এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে সামাজিক অবস্থা আসলে কেমন ছিল। এতক্ষণ ধরে যেটা বলেছি সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। সামাজিক অবস্থা ছিল আরো বেশি ভয়াবহ। কিরকম ভয়াবহ? হিন্দু এবং মুসলমানদের মধ্যে সমতা ছিল না। হিন্দুরা এগিয়েছিল আর মুসলিমরা ছিল কি গড়পড়তা, অর্থাৎ পিছিয়ে পড়লো। কেন পিছিয়ে পড়লো? কারণ মুসলিম শাসকদেরকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে তোমার ইংরেজ শাসন আমল প্রতিষ্ঠা করেছিল। এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কোনো মুসলিমরা মিশত না সহজে। এবং আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে তোমার যারা ভারতীয় উপমহাদেশের মধ্যে যারা যে মুসলিম যারা ছিল তাদের মধ্যে কিছু এমন মানুষ ছিল মানে গোড়া মুসলিম আর কি, যারা মোল্লা টাইপের, যারা ফতোয়া দিত যে ইংরেজি লিখাওয়ালা বিস্কুট খাওয়া যাবে না, ইংরেজি শিক্ষা গ্রহণ করা যাবে না, ইংরেজদের বিষয়ে কোনো ধরনের ইতিবাচক মনোভাব তাদের মধ্যে ছিল না। ফলে মুসলিম সমাজ বেশিরভাগ মানুষই এই যে তোমার হুজুর যারা বা হচ্ছে যারা ফতুয়া জারি করতেন মোল্লারা, এদের কথাই বিশ্বাস করতেন এবং এদের কথা অনুযায়ী তারা যেটা করতো সেটা হচ্ছে কি বাকিরাও এটা দ্বারা প্রভাবিত হতো। ফলে কোম্পানিকে তারা ইতিবাচকভাবে দেখতেন না, বরঞ্চ তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন। এই জন্য মুসলিমরা তাদের সাথে মিশতেন না, কিন্তু মিশতেন কারা? হিন্দুরা। এই হিন্দুরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মিশে তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করতেন। এর পাশাপাশি হিন্দুরা যে মুসলিম যারা ছিল তারা তো ইংরেজি শিখতেন না, কিন্তু হিন্দুরা ইংরেজি শিখতেন। ফলে অফিস আদালতে তাদের চাকরি বাকরি হলো, তারা অনেকটা এগিয়ে গেল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে বাংলার ভারতবর্ষে হিন্দু জনগণের মধ্যে ধীরে ধীরে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল, এখানে লেখা আছে। অন্যদিকে মুসলমানরা দীর্ঘদিন এক্ষেত্রে পিছিয়ে যায়। মুসলমান ইংরেজি ভাষা, সাহিত্য, জ্ঞান বিজ্ঞান এগুলো চর্চা থেকে বিরত থাকায় সামাজিক দিক থেকে পিছিয়ে পড়ে। এই জন্য ব্রিটিশ শাসন আমলে যেমন দায়ী ছিল তেমনি দায়ী ছিল গোড়া মুসলিমরা, ঠিক আছে? এবং তাদের প্রচার প্রচারণা ছিল এইরকম যে ভারতীয় উপমহাদেশে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে তাদের যে ইংরেজি ভাষা সেটা শেখা যাবে না, তাদের ইংরেজি লিখাওয়ালা বিস্কুটও খাওয়া যাবে না। কথাই বুঝতে পারছো? এই কারণে মুসলিমরা অনেক বেশি পিছিয়ে পড়ে। এই ধরনের মনোভাব তাদের মধ্যে ছিল। এখানে একটা জিনিস লিখেছে সেটা হচ্ছে 1798 সালে পল্লী পুলিশ ব্যবস্থা বিলুপ্ত করার ফলে যে সর্বশেষ 1837 সালে ফার্সির পরিবর্তে ইংরেজি অফিসে, তাহলে ফার্সি, এই যে ফার্সি ভাষা যেটা ছিল এটা ছিল মুসলমানদের ভাষা, মুসলিম বেশিরভাগই ফার্সি ভাষায় অফিস আদালত করতেন। কারণ ফার্সি ভাষা কারা চালু করেছিল? মূলত মুসলিম শাসকরাই চালু করেছিল। পরবর্তীতে ফার্সির পরিবর্তে যখন ইংরেজি করা হয় অনেকগুলো মুসলিম তাদের চাকরি বাকরি হারায়, কারণ ফার্সি ভাষা আর লাগবে না, তখন তাদের অফিস আদালত করতে হবে না। বুঝতে পারছো কিনা? অনেক মুসলিমরা কি হারান? চাকরি বাকরি বা সমাজের প্রভাব প্রতিপত্তি হারান। এখন আরেকটা বিষয় যেটা করেছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে অসম বিকাশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিন্দু মুসলমানদের মধ্যে অসম বিকাশটা। কারণ কেন অসম বিকাশ ঘটেছে? মানে অসমান বিকাশ ঘটেছে। একদিকে হিন্দুরা এগিয়ে যাচ্ছে, অন্যদিকে মুসলিমরা পিছিয়ে পড়তেছে। এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল যে হিন্দুদেরকে বেশি প্যাট্রোনাইজ করতো ব্রিটিশরা, কারণ ব্রিটিশদের সাথে মিশত কারা? হিন্দুরা। এই কারণেই হচ্ছে তোমার হিন্দুরা অনেক বেশি এগিয়ে গিয়েছিল, কিন্তু পিছিয়ে পড়েছিল কারা? মুসলিমরা। তাহলে একটু খেয়াল করো, হিন্দুরা যে তোমার ইংরেজি শিক্ষার পাশাপাশি তারা পাশ্চাত্য শিক্ষায়, পাশ্চাত্য মানে বুঝো তো, অর্থাৎ ওয়েস্টার্ন ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত হতে শুরু করলো এবং জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তাদের শিক্ষালাভ আগ্রহী হয়ে ওঠেন। রাজা রামমোহন রায় একজন ছিলেন সমাজ সংস্কারক। সমাজ কি? সংস্কারক, অর্থাৎ তিনি ভারতীয় সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছিলেন। সমাজ সংস্কারক, একজন সমাজ সংস্কারক ছিলেন। এবং তিনি যেটা করেছিলেন সে সময়ে তিনি উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় তিনি ভারতীয় হিন্দু সমাজের মধ্য থেকে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন। এবং এই যে রাজা রামমোহন রায় যে মানুষ ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, রানাকান্ত দেব ছিলেন, এরা সবাই শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। এবং হিন্দুদের মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা সবাই হিন্দুদের মধ্য থেকে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে গেছেন। কিন্তু মুসলিমদের মধ্যে এরকম কোনো ব্যাপার ছিল না, বা মুসলমানরা এরকম ছিলেন না। যেহেতু মুসলমানরা এরকম ছিলেন না, এই কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে বিশেষ করে
মুসলমানদের মধ্যে মুসলমান সম্প্রদায় পিছিয়ে পড়তে থাকে এবং একদম বলতে গেলে শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু একটা বেঙ্গল ব্রিটিশ সোসাইটি গঠন করেছিলেন এবং তারা আরেকটা যেটা করেছিলেন রাজনৈতিক গোষ্ঠী ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা করেছিলেন 1776 সালে। সাল দুটো মনে রাখবে, 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, আরেকটা করেছিলেন সেটা হচ্ছে তোমার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে তোমার দুটাই হিন্দুদের, কাদের? হিন্দুদের। কিন্তু মুসলমানদের সেরকম কোনো মানুষ ছিল না যারা হচ্ছে তোমার এগিয়ে আসবে, মুসলমানদেরকে পথ দেখাবে। এই কারণে মুসলমানরা অনেক বেশি পিছিয়ে পড়েছিলেন। এবং তোমরা জানো একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসতে দেখেছি, সেটা হচ্ছে কংগ্রেস, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ববর্তী সংগঠন হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, মনে রাখবে। তাহলে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ববর্তী সংগঠন কোনটা ছিল? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা মনে রাখবে। এবং 1885 সালে যে এই যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, তার আগে যেটা 1876 সালে এই যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা হয়েছিল, এটাই মূলত পরবর্তীতে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসে রূপ লাভ করেছিল। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে 1757 সালে এই মুসলমান জনগণের চিন্তা চেতনা ভিন্ন খাতে প্রবাহিত হতে থাকে। হিন্দু জনগণ যেভাবে শাসককে মেনে নিতে পেরেছিল, মুসলমানরা সেটা পারেননি। কারণ কেন? 1757 সালে কাকে পরাজিত করেছিল? নবাব সিরাজউদ্দৌলাকে। কাকে? সিরাজকে। এই নবাব সিরাজকে যেহেতু তোমার পরাজিত করেছিল, এই কারণে মুসলমানরা বুঝতে শিখলো যে ব্রিটিশরা তো মুসলমানদেরকে মানে না। এই কারণে মুসলিমরা ব্রিটিশদের শাসন আমলকে পজিটিভলি দেখতে পারেননি বা পজিটিভলি দেখেননি। কথা কি বুঝতে পারছো? এই জিনিসটা তাহলে মনে রাখবা। এই যে মুসলমান জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্ত যেটা হয়েছিল, সেখানে মুসলমান জমিদাররা তাদের জমিদারি হারিয়েছিল। হিন্দু সমাজে যেরকম রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুক্তবুদ্ধি অধিকার চর্চার জন্য কাজ করেছেন, সেই রকম মুসলমানদের মধ্যে মনীষী ছিল না। কিন্তু পরবর্তীতে স্যার সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমদ বেলরবি এবং তিতুমিরের মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গরা ব্রিটিশদের সাথে কাজ করেছেন এবং মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন। তো আজকে তোমাদেরকে আমি পড়িয়েছি তোমার মুসলিমদের হিন্দু এবং মুসলমানদের অসম বিকাশ। এবং আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এটা তোমরা সবাই জানো কম বেশি। সেটা হচ্ছে ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করার জন্য যে সবচেয়ে ঘৃণ্য যে প্রথাটা বা যে ঘৃণ্য চিন্তাটা এনেছিল, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। হিন্দু এবং মুসলিম ছিল ভারতীয় মহাদেশের মধ্যে সবচেয়ে বড় জনগোষ্ঠী। হিন্দু এবং কি মুসলিম ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় জনগোষ্ঠী। এই হিন্দু এবং মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করে, তাহলে ব্রিটিশদের পরাজয় অবশ্যম্ভাবী, অর্থাৎ ব্রিটিশরা এখানে টিকে থাকতে পারবে না। সেটা যখন থেকে ব্রিটিশরা বুঝতে পারলেন, তখন থেকে তারা চিন্তাভাবনা অন্য খাতে প্রভাবিত করলেন। কিভাবে প্রভাবিত করলেন? যে মূলত তারা হিন্দু এবং মুসলমানদেরকে যাতে আলাদা করা যায় সেই লক্ষ্যে কাজ করে গেলেন। এবং এই যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, সংঘাত তৈরি করে দেওয়া, এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল হচ্ছে ব্রিটিশরা। ব্রিটিশরা সেটা খুব সূক্ষ্মভাবেই করেছেন এবং সেটা তারা করতে পেরেছেন। এবং যেটা করেছেন সেটা হচ্ছে এই ব্রিটিশদের যে চক্রান্ত, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে তারা মুসলমান এবং হিন্দুদেরকে ঐক্যবদ্ধতা বিনষ্ট করে ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে শাসন করেছেন। এবং এটাই ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি, অর্থাৎ হিন্দু এবং মুসলমানদেরকে পৃথক করে রাখা। কথাই বুঝতে পারছো? অর্থাৎ হিন্দু এবং মুসলমানদেরকে দুই ভাগ করে রাখা, এটাই হচ্ছে ডিভাইড। আর রুল পলিসি মানে হচ্ছে শাসন। হিন্দু মুসলমানদেরকে বিক্ষিপ্তভাবে করে রাখা এবং হচ্ছে ভারতীয় উপমহাদেশকে শাসন করা। আমরা নেক্সট ক্লাসে 1872 সালে ভারতীয় পরিষদ আইন নিয়ে আলোচনা করব। তো তোমরা বলো যে ক্লাসটা কেমন লেগেছে। এর বেশি কিছু আসলে লাইভে আলোচনা করা যায় না। পাশ্চাত্য যেটা বলেছো সেটা হচ্ছে, পাশ্চাত্যের অর্থ হচ্ছে তোমার যেটা প্রাচ্য মানে হচ্ছে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আমাদের ভূমি, আর পাশ্চাত্য মানে হচ্ছে ইউরোপ। কঠিন লাগে ভাইয়া? ওকে, জিকেতে আসে ভাই অ্যাডমিশনের সময় নাকি সিভিক সেকেন্ড থেকে কোয়েশন আসে? হ্যাঁ, অ্যাডমিশনের সময় আসে, জিকেতে আসে আর কি। একটা রুটিন করে দিলে ভালো হয়, কখন কোন ক্লাস হবে। কেন রুটিন তো দেওয়াই আছে। তুমি আমাদের পেজের কভার ফটোতে যাও, সেই ফটোটা তুমি তোমার পড়ার টেবিলের সামনে লাগায় রাখো, যাতে তুমি ওই টাইমে এসে কি করতে পারো, এন্ট্রি করতে পারো। ওকে স্যার, এর বই এটা সলিউশন। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন থাকে তাহলে সেটা বলো। খুব ভালো হয়েছে ভাইয়া, ভালো লাগলো। আচ্ছা, বাকিরা বলো যে কেমন লেগেছে ক্লাসটা। এবং তোমরা যারা ক্লাসটা শেয়ার করো নাই, তোমাদেরকে বলবো আমাদের পেজ সম্পর্কে তোমাদের বন্ধুবান্ধবীদেরকে জানাও,
যাতে করে তারাও ক্লাসে যুক্ত হতে পারে। আমি আজকে তোমাদের কমেন্টস পড়ে নেই, একটা না পড়িয়েছি, কারণ এই সাবজেক্টটা অনেক বড় সাবজেক্ট। আমার ইচ্ছা আছে তোমাদেরকে পড়ানোর, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা চাইলেও অনেক সময় সব কিছু পারি না। কথা কি বুঝতে পারছো? তোমরা যারা সব মানে প্রত্যেকটা, কারণ আমাদের লাইভ ক্লাসগুলো হয় সপ্তাহে প্রত্যেক বিষয়ে একটা করে, ইংরেজি এবং আইসিটিতে 2টা করে, অর্থনীতিতেও হয়তো বা খুব সম্ভবত 2টা ক্লাস আছে। আর নিয়মিত কিন্তু লাইভ ক্লাস হয়। তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যদি যুক্ত থাকো এবং বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও। এবং আমাদের চলমান 2টি কোর্স সম্পর্কে তোমাদেরকে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে কোর্স 2টা ফুল মানে পুরোপুরিভাবেই তোমাদের সিলেবাস শেষ করা হবে এবং কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। তো তোমাদের বলবো পারলে কোর্সে ভর্তি হয়ে যাও, অল্প টাকা, এই টাকা আসলে কোনো টাকাই না। বুঝতে পারছো কিনা? কোন কোন পার্ট ইম্পর্টেন্ট ভাইয়া, এই চ্যাপ্টার এর কোন কোন পার্ট, নেক্সট ক্লাস যেটা হবে সেটাতে আমি বলে দিব কোন কোন পার্ট ইম্পর্টেন্ট, অথবা ক্লাস শেষের দিকে বলে দিব লাস্ট পার্ট। ঠিক আছে? আইসিটি কবে হয় সেটা তোমরা দেখো, কভার পেজে দেওয়া আছে, কভার ফটোতে দেওয়া আছে, লাইভ ক্লাসের কভার ফটোতে। 1631 লন্ডন গঠিত হয় ব্রিটিশ মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে ভারতের সুরাটে বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি লাভ করেন। এটা তো ঠিক আছে, তো খারাপ কি? তুমি 1600 সালে 31 ডিসেম্বর লন্ডন গঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাই তো ঠিক। তো খারাপ এখানে তোমার ভুলের কি? এটা তো আমিই বলছি, এটার সাথে আমার কোনো কথার অমিল পাইছো? 1 সালা এবং 5 সালা। আচ্ছা 1 সালা এবং 5 সালা এটার অর্থ হচ্ছে 1 বছরই এবং 5 বছরই। কোর্স ফি কত? আমাদের যেটা অ্যাডভান্স বেস আছে সেখানে কোর্স ফি হচ্ছে 1199 টাকা, আর যেটা হচ্ছে তোমার রেপিড বেস সেটা হচ্ছে তোমার 1499 টাকা। অল্প টাকা, এগুলো তো কোনো টাকাই না, কারণ অফলাইনে পড়তে গেলে তোমাকে 10-20 হাজার টাকা খরচ হইতে পারে। ঠিক আছে? কোর্স ফি কত বলে দিলাম, 2টা পেজ কভার পেজে দেওয়া আছে। হ্যাঁ, আইসিটি কবে হয় সেটা কভার পেজে দেওয়া আছে। স্যার কালকে বাংলা ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু বাংলা হয়নি, সেটার পিছনে একটা বড় কারণ ছিল। সেই বাংলা টিচার যিনি, উনি আমার এই চকবাজারে ক্লাস নিতে উনি হচ্ছে অনেকটা রাতের বেলায় আসতে গিয়ে দেখলো যে ওনার গলা কাজ করতেছে না। কথাই বুঝতে পারছো? অর্থাৎ উনি অসুস্থ ছিলেন। এক কথায় বলতে গেলে ক্লাস নেওয়া সম্ভব হয়নি, কারণ উনি অসুস্থ ছিলেন, এই কারণেই। আর বাকি ক্লাসগুলো ঠিকঠাক চলতেছে। কোর্স ফি কত সেটা বললাম। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? যদি না থাকে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিব। অফলাইনে কখন শুরু হবে? অফলাইনে শুরু হবে ইনশাল্লাহ, আমরা জানিয়ে দিব আমাদের পেজ থেকে। অফলাইনে শুরু হবে, সেটা নিয়ে আমরা আপাতত কোনো কিছু ভাবতেছি না, বাট হচ্ছে আমরা শুরু করব। অন্তত আমরা পরীক্ষা নিয়ে সিলেক্টেড কিছু স্টুডেন্ট নিয়ে হলেও আমরা শুরু করবো ইনশাল্লাহ। সবাইকে কিন্তু প্রায়োরিটি দেওয়া যাবে না, কারণ হচ্ছে সবাইকে একসাথে নিয়ে কোয়ালিটি ক্লাস নিশ্চিত করা যায় না। ইংলিশ তো হয়ই নাই, হবে কেন হয় নাই? হয়েছে, অনেকগুলো ইংলিশ ক্লাস হয়েছে। আজকে হবে, হ্যাঁ ইংলিশ আজকে আছে তোমাদের 9টায় হইতো বা। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের মতো এখানেই রাখি, এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। যারা যেখান থেকেই যুক্ত হয়েছে আজকের ক্লাসটা ধৈর্য ধরে করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কারণ ইতিহাসের বিষয় অনেক সময় বোরিং লাগে, এবং দ্বিতীয় পত্র তোমরা জানো অনেকে রিকোয়েস্ট করেছে বলে আমি আজকে দ্বিতীয় পত্রের ক্লাসটা নিয়েছি, নয়তো আমার দ্বিতীয় পত্র পড়ানোর কোনো ইচ্ছাই ছিল না। কারণ এখানে হিস্ট্রির বিষয় অনেক সময় বোরিং লাগে, নিজেরও পড়াইতে ভালো লাগে না। অনলাইনে কি পুরো সাবজেক্ট হবে? হ্যাঁ অবশ্যই অনলাইনে পুরো সাবজেক্ট হবে। কোর্স কিনে নাও, কোর্সে পুরো সাবজেক্ট হবে। স্যার আমরা অফলাইনে জন্য বসে আছি। আচ্ছা অফলাইনের জন্য যেহেতু বসে আসো, তুমি রুটিন দেওয়ার আগ পর্যন্ত বসে থাকো আপাতত। আমরা ইনশাল্লাহ শুরু করব খুব দ্রুতই, এবং হচ্ছে আমরা কিছু সিলেক্টেড স্টুডেন্ট নিব যেগুলো পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই বাছাই করে নিব, এমনি যে কাউকে আমরা সুযোগ দিব না। এই জন্য হচ্ছে একটু খোঁজখবর রাখো এবং পড়াশোনা নিজের মতো চালিয়ে নাও। আর কারো কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা সাব্বির ইমন, তুমি যে প্রশ্নটা বলছো সেটার আগে একটা প্রশ্ন তো করে ফেলতে পারতে। তুমি প্রশ্নটা করবে বলে আটকায় রাখছো কেন? করে ফেলো। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমার একটা কোয়েশ্চেন আসতে থাকলে করে ফেলো দ্রুত। স্যার পিডিএফ দিলে উপকৃত হতাম। পিডিএফটা আসলে তোমাদেরকে দেওয়া হবে না, পিডিএফ দেওয়া হবে হচ্ছে যারা কোর্সে ভর্তি হয়েছে। তোমার কোনো বন্ধুবান্ধবী যদি কোর্সে ভর্তি হয়ে ওরকম থাকে তাহলে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আর কারো কোনো প্রশ্ন, কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? আচ্ছা না থাকলে তাহলে আজকের মতো এখানেই রাখি। দেখা হবে পরবর্তী ক্লাসে। এক্সাম নেবেন নাকি? কোথায় এক্সাম? তোমার ফেড কোর্সে তো এক্সাম নেওয়া হবে, অবশ্যই নেওয়া হবে। ফেড কোর্সে তোমরা টাকা দিয়ে কিনে নাও, তখনই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে তো পরীক্ষা নেওয়ার সুযোগ নাই তোমাদের, এতগুলো স্টুডেন্ট কীভাবে পরীক্ষা নেব? আমরা যারা ভর্তি হচ্ছে তাদেরকে নিব। কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আজকের মতো এখানে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন নিজের পড়াশোনায় মনোযোগ দাও এবং নিজের পরিবার পরিজনকে দেখাশোনা করো। আসসালামু আলাইকুম।